কান্ট, ইমানুয়েল কান্ট, তিনিও একজন বিখ্যাত ফিলোসোফার এবং তিনি এনলাইটেনমেন্ট যুগের একজন ফিলোসোফার। তার একটা বই আছে ক্রিটিক অফ পিওর রিজন। এখানে তিনি প্রথম দিকে 3টা প্রশ্ন তুলেছেন। হোয়াট ক্যান আই নো, মানুষ হিসেবে আমি কি জানতে পারি বা কি কি জানতে সক্ষম। হোয়াট ওড আই ডু, আমার কি কি করা উচিত মানুষ হিসেবে। হোয়াট মে আই হোপ, এবং আমার মানুষ হিসেবে কি কি আশা রাখা উচিত। তিনি এই 3টা কোশ্চেনকে ভাবতেন যে পৃথিবীর সকল কোশ্চেনের প্রাইম কোশ্চেন। এনলাইটেনমেন্টের সময় একটা বড় এডিশন হচ্ছে যে সেই সময় এপিস্টেমোলজির ক্ষেত্রে বা জ্ঞান তত্ত্বের আলোচনায় এম্পিরিসিজমটা খুব বেশি ডমিনেন্স লাভ করে। ডেকার্ত ফিলোসফিক্যাল র্যাশনালিজমের জনক বলা হয় যাকে। তার মতে মানুষ এই ট্রান্সেন্ডেন্টাল যে ধারণাগুলোকে নিয়ে বসবাস করে, মোরালিটি, ধর্মীয় চেতনা, এগুলো বেসিক্যালি মানুষ পায় হচ্ছে মানুষ জন্ম থেকে এক ধরনের প্রি কনসিভ নোশন নিয়ে বড় হয়, কিছু ইনেট আইডিয়া নিয়ে জন্মগ্রহণ করে এবং গোটা জীবনভর যখন সে বিভিন্ন ভাবে ফিজিক্যাল ওয়ার্ল্ড এক্সপ্লোর করে, মানুষের সেই এর আইডিয়াগুলোর সাথে ফিজিক্যাল ওয়ার্ল্ডটা মিলে মানুষের জ্ঞান সৃষ্টি করে। আর জন লকের কথা বা ডেভিড হিউমের কথা হচ্ছে যে আসলে মানুষের ইনেট আইডিয়া বলতে কিচ্ছু নেই। ইনেট আইডিয়াগুলো হচ্ছে ছদ্মবেশে মানুষের ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে আহরিত বিভিন্ন তথ্যের একটা সমাহার। যেই ডেভেলপমেন্ট গুলো আমরা দেখে পেয়েছি কসমোলজির ক্ষেত্রে, এপিস্টেমোলজির ক্ষেত্রে বা হিউম্যান নেচারের ক্ষেত্রে, এই সবগুলো প্রভাব যে পড়ছে হচ্ছে মোরালিটির ওপর বা নীতি নৈতিকতার ওপর। এখন আমরা আলোচনা করব হচ্ছে এনলাইটেনমেন্টের ইম্প্যাক্ট মানবকে বা মানুষকে বোঝার ক্ষেত্রে, যেটাকে আমি নাম দিচ্ছি নিউ সেলফহুড বা নতুন ব্যক্তি সত্তা, মানব ব্যক্তি সত্তা। সেলফহুড বা হিউম্যান নেচারকে বোঝার ইম্পর্টেন্ট কেন? এনলাইটেনমেন্টের সময়কার একজন বিখ্যাত ফিলোসোফার, যার নাম হয়তো আমরা অনেকেই শুনেছি, ডেভিড হিউম, তার একটা বইতে তিনি বলেছেন যে পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞান কোনো না কোনো ভাবে কম বেশি মানব সত্তার যে বুঝ, মানব সত্তার যে জ্ঞান, অর্থাৎ হিউম্যান নেচারের যে জ্ঞান, অর্থাৎ মানুষ কি, মানুষের কি করা উচিত, মানুষের কি কি ত্যাগ করা উচিত, কি কি পরিত্যাগ করা উচিত, কি কি করা উচিত, এই সম্পর্কিত যে জ্ঞানটা বা এই সেলফ, মানুষ আসলে কি জিনিস, এই সম্পর্কিত যে জ্ঞানটা, এই জ্ঞানটার সাথে পৃথিবীর সকল জ্ঞানের কোনো না কোনো সম্পর্ক আছে। এবং তিনি বলতেছেন যে আপাতভাবে মনে হতে পারে যে অমুক শাস্ত্রটা বা অমুক বিজ্ঞানটা বা অমুক ডিসিপ্লিনটা হয়তো হিউম্যান নেচারের সাথে আনরিলেটেড বা এর সাথে খুব বেশি একটা সম্পর্ক নাই, কিন্তু দেখা যাবে যত ভেতরে ঢোকা যায় ততই দেখা যায় সেই বিষয়টার সাথেও, মানে আপাতভাবে আনরিলেটেড মনে হলেও সেই বিষয়টার সাথেও হিউম্যান নেচারের কোনো না কোনো সম্পর্ক থাকে, বা সেই ডিসিপ্লিনটার সাথে বা সেই ডিসিপ্লিনটার মধ্যে হিউম্যান নেচারের কোনো না কোনো থিওরি ইমপ্লিসিট থাকে। এটা আমরা হয়তো বুঝতে পারি না, যদি বেশি দিক করা হয় তখন দেখা যায় বিষয়টা ঠিকই বোঝা যাচ্ছে আর কি। এবং রাইট হি ইজ। একটা বিষয় হচ্ছে কান্ট, ইমানুয়েল কান্ট, তিনিও একজন বিখ্যাত ফিলোসোফার এবং তিনি এনলাইটেনমেন্ট যুগের একজন ফিলোসোফার। তার একটা বই আছে ক্রিটিক অফ পিওর রিজন। এখানে তিনি প্রথম দিকে 3টা প্রশ্ন তুলেছেন। হোয়াট ক্যান আই নো, মানে মানুষ হিসেবে আমি কি জানতে পারি বা কি কি জানতে সক্ষম। হোয়াট ওড আই ডু, আমার কি কি করা উচিত মানুষ হিসেবে। হোয়াট মে আই হোপ, এবং আমার মানুষ হিসেবে কি কি আশা রাখা উচিত, কি কি প্রত্যাশা করা উচিত ইত্যাদি। তো তিনি এই 3টা কোশ্চেনকে ভাবতেন যে পৃথিবীর সকল কোশ্চেনের প্রাইম কোশ্চেন হচ্ছে 3টা। কিন্তু পরবর্তীতে তিনি আরেকটু রেকটিফাই করে তিনি বলেন যে না, এই 3টা কোশ্চেনের মূল আধার হচ্ছে, মূল উৎস হচ্ছে বা মূল কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ হিউম্যান পার্সন, মানুষ আসলে কি, মানুষ আসলে কি জিনিস, এটা জানাটাই হচ্ছে সকল কিছুর, যেগুলোকে তিনি মনে করতেন সকল প্রশ্নের মূল প্রশ্ন 3টা, সেই মূল প্রশ্ন 3টার আধার হচ্ছে হোয়াট ইজ হিউম্যান পার্সন, এই প্রশ্নটা। অর্থাৎ সকল জ্ঞান বিজ্ঞান, সকল প্রশ্ন একটা কোশ্চেনকে ঘিরেই আবর্তিত হচ্ছে, যেটা হচ্ছে মানুষ আসলে কি জিনিস, হোয়াট ইজ হিউম্যান। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এনলাইটমেন্টের সময় আমরা এপিস্টেমোলজির ক্ষেত্রে একটা বড় শিফট দেখতে পাই, যে শিফটটা আমি বলবো না যে পরিপূর্ণ নোভেল বা পরিপূর্ণ নতুন, এইটা ইমপ্লিসিট ছিল সায়েন্টিফিক রেভলিউশনের সময়কার ফিলোসোফারদের লেখালেখির মধ্যে।
এবং তারা যে মেথোডলজি উদ্ভাবন করেছিলেন সেটার মধ্যে কিন্তু যেটা বললাম যে এনলাইটেনমেন্টের সময় এই বিষয়গুলো আরো বেশি ইন ডিটেইল আসতে থাকে সামনে, যে মানুষের জ্ঞানের ভিত্তি কি হবে বা মানুষ আসলে জানে কি কি বা মানুষ কিভাবে জানে কোনো কিছু। সে ফর এক্সাম্পল, আপনি বলতেছেন যে আমি জানি, আমার সামনে একজন ক্যামেরাম্যান ভাই আছেন, আমি তাকে দেখতে পাচ্ছি। সো আমার এই জ্ঞানের ভিত্তি হচ্ছে দেখা, আমার এই জ্ঞানের ভিত্তি হচ্ছে আমার ভিশন। আমার পাশে একটা টেবিল আছে, এই টেবিলটাকে আমি ধরতে পারতেছি, আমার টাচ, আমার স্পর্শ শক্তির মাধ্যমে বুঝতে পারতেছি এটা একটা টেবিল। আমার সামনে একটা ল্যাপটপ আছে, আমি ধরে বুঝতে পারতেছি এটা একটা ল্যাপটপ। এখানে আমার স্পর্শ শক্তি। এখানে যদি কোনো পারফিউম স্প্রে করা হয় বা কোনো আতর স্প্রে করা হয় বা কেউ যদি অ্যাপ্লাই করে, আমি সেটা ঘ্রাণ নিতে পারতেছি এবং ঘ্রাণ নিয়ে বুঝতে পারছি এটা সুগন্ধ। একই কথা দুর্গন্ধের ক্ষেত্র। সো আমাদের যে সেন্সরি অর্গ্যানগুলো আছে, এই সেন্সগুলো আমাদেরকে অ্যালাউ করে আমরা বিভিন্ন প্রকারের জ্ঞান হুম, বা বিভিন্ন প্রকার ইনফরমেশনকে এক্সেস করতে পারি, অ্যাক্সেস নিতে পারি এগুলোর মাধ্যমে। তো এগুলোর জ্ঞানের যে মূল উৎস, এগুলোকে বুঝতে পারা, এগুলোকে বলতে পারাটা খুব কঠিন কিছু না। কিন্তু ওদিকেও বলে যে এই দাবি করে যে সমকামিতা হারাম বা ইনসেস্ট হারাম, বা যদি কেউ বলে যে মদ খাওয়া জায়েজ না, বা কোনো মোরাল স্টেটমেন্ট দেয়, অথবা যদি কেউ বলে যে স্রষ্টা আছেন, তা আপনি কিভাবে জানেন স্রষ্টা আছেন? আমরা কি করি? আমরা আমাদের সেন্সরি পারসেপশনের মাধ্যমে যে তথ্যগুলো পাই সেগুলোকে জোগাড় করি, জোগাড় করে আমরা বুদ্ধি খাটাই, বুদ্ধি খাটাই, বুদ্ধি খাটানোর মাধ্যমে আমাদেরকে এই ইনফরমেশনগুলোকে ট্রান্সেন্ড করে যেতে হয়, এই ইনফরমেশনগুলোকে অতিক্রম করে যেতে হয় এমন একটা জগতে যেগুলোকে অদেখার জগৎ বলা হয়। যেমন আপনাকে বলা হলো যে এই সকল সেন্সরি পারসেপশন থেকে যে আপনি তথ্যগুলো পাচ্ছেন, এই তথ্যগুলো কি কিসের দিকে ইন্ডিকেট করে? আপনি বুদ্ধি খাটালে বুঝতে পারবেন যে এগুলো কোনো না কোনো ভাবে এমন কোনো সত্তার দিকে ইঙ্গিত করছে, যিনি সকল কিছুর উপর শক্তিমান, যিনি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, যিনি সকল কিছুর উপর ক্ষমতা রাখেন, যিনি এই সকল কিছুকে সৃষ্টি করেছেন, ইত্যাদি ইত্যাদি। হতে পারে সেই সত্তার যে গুণাবলী, এগুলোর ক্ষেত্রে বা এগুলো বর্ণনার ক্ষেত্রে আমার এবং আপনার মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু এই জ্ঞানটা পাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র সেন্সরি পারসেপশনাল যে তথ্য, এগুলোর উপর নির্ভর করিনি, আমরা এগুলোকে ট্রান্সেন্ড করে গেছি। কিসের মাধ্যমে? বুদ্ধির মাধ্যমে। কারণ আমরা জানি যে এই বুদ্ধির ওই পারেও কিছু আছে, বুদ্ধির ওই পারে এমন কিছু আছে যার থেকে তথ্য জ্ঞান হাসিল করা যায়। এবং মানুষের রিজন সেই জ্ঞানটাকে ধরতে, গ্রাস্প করতে, এক্সেস নিতে সক্ষম। দ্যাটস ওয়াই আমরা এই জ্ঞানটা পাচ্ছি, রাইট? তো জ্ঞান হাসিলের প্রক্রিয়াটা বেশ জটিল, এবং জ্ঞান হাসিলের প্রক্রিয়া জটিল হওয়ার কারণেও হলেও আমরা জ্ঞান নিতে পারতেছি, আমরা জ্ঞান সংগ্রহ করতে পারতেছি, আরো আহরণ করতে পারতেছি। এটা একটা বিষয়। কিন্তু যদি আমরা আগেই বলে ফেলি যে না, পৃথিবীতে যা আছে, যত জ্ঞান আমরা পাই, সবগুলো জ্ঞানের মূল উৎস হবে হচ্ছে শুধুমাত্র সেন্সরি পারসেপশন বা সেন্সেশন। মানে একটু আগে আমরা যখন বললাম যে অমুক সত্তা বলতে কেউ আছেন, এই ক্ষেত্রে কিন্তু আমরা সেন্সরি পারসেপশন, ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে যে আমরা তথ্যগুলো পাচ্ছি সেগুলো, এবং রিজনকে আমরা জ্ঞানের উৎস হিসেবে বিবেচনা করতেছি, জ্ঞানের উৎস হিসেবে বিবেচনা করতেছি দেখে আমরা জ্ঞান প্রোডাকশনের ক্ষেত্রে, জ্ঞান প্রডিউস করার ক্ষেত্রে এই বিষয়গুলোকে মাথায় রাখতেছি। কিন্তু যদি কেউ এটা বিশ্বাস করে যে পৃথিবীতে সকল জ্ঞান আসে হচ্ছে শুধুমাত্র ইন্দ্রিয়জাত জ্ঞান, ইন্দ্রিয়জাত তথ্য থেকে, তাহলে কিন্তু সে কখনোই সকল জ্ঞানের ক্ষেত্রে একই কথা বলতেছি,
সকল জ্ঞানের ক্ষেত্রে সে তাকাবে শুধুমাত্র সেই তথ্যগুলোর দিকে যেগুলো ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে সেন্সরি ভাবে বা সেন্সরি পারসেপশনের মাধ্যমে পাওয়া যায়। তার জন্য কিন্তু জ্ঞানের দরজাটা অনেক ছোট হয়ে গেল, সংকীর্ণ হয়ে গেল। তখন কিন্তু সে কখনো বলবে না যে না না, এমন সত্তা আছে আমি তো মানি না। কেন মানেন না? কারণ আমার কাছে জ্ঞান হচ্ছে তাই যেটা আমি দেখতে পাই। যা দেখতে পাই না সেটাকে বিশ্বাস করি না। যা দেখতে পাই না মানে হয় যেটাকে আমি ধরতে পারি না, ছুঁতে পারি না, গন্ধ নিতে পারি না, টেস্ট করতে পারি না, সেগুলোর বাইরে কোনো জ্ঞান নাই। তার মানে হচ্ছে আল্লাহ নাই, ভগবান নাই, ঈশ্বর নাই, কোনো মোরালিটি বলতে কিচ্ছু নেই। এগুলো সব দেখার বাহিরের জিনিস, আমি সেগুলোকে কেন মানবো? তো এনলাইটেনমেন্টের সময় একটা বড় অ্যাডিশন হচ্ছে যে সেই সময় এপিস্টেমোলজির ক্ষেত্রে বা জ্ঞান তত্ত্বের আলোচনায় এম্পিরিসিজমটা খুব বেশি প্রিডমিনেন্ট প্রিডমিনেন্ট হয়ে যায় আর কি, বা ডমিনেন্স লাভ করে, যেটাকে আমরা এম্পিরিসিস্ট বলে থাকি। এক্ষেত্রে জন লক, ডেভিড হিউম এরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং যাদের কাছে জ্ঞানের মূল ভিত্তি হচ্ছে সেন্সরি পারসেপশন, যা আমরা সেন্স করতে পারি সেগুলো হচ্ছে একমাত্র জ্ঞান। যদিও ব্যাপারটা এত সহজ না, নিঃসন্দেহে ফিলোসফিক্যালি তারা এর পেছনে অনেক খেটেছেন, মেহনত করেছেন, তারা দীর্ঘ বই লিখেছেন, এবং তারা তাদের বিষয়গুলোকে আনফোল্ড করেছেন যে আসলে আমাদের এই তত্ত্বটা বা এই থিওরিটা কিভাবে কাজ করে ইত্যাদি ইত্যাদি। কিন্তু মূল কথা হচ্ছে তারা জ্ঞানের মূল ভিত্তি ভাবতে হচ্ছে সেন্সরি পারসেপশনকে, এর বাইরে অন্য কিছুকে না। এখন বলবেন যে আহ তাহলে তো ব্যাপারটা খুব সিম্পল হয়ে গেল, তা তো হবে না। তারা কোনো জ্ঞানকেই বা কোনো বিষয়কে পরিপূর্ণ উড়ায় দেয়নি। সে ফর এক্সাম্পল ডেভিড হিউম, তিনি বলছেন যে স্রষ্টা এটা আসলে কি জিনিস। তিনি বলতেন তার মতে এই যে যে আমরা কার্যকরণ নিয়ে ভাবি না, যে এটা থেকে এটা আসছে, এটা থেকে এটা আসছে, সকল কারণের পেছনে একজন কারক থাকবে, কারণ কজের পেছনে একজন, মানে এই কজটা ঘটানোর একজন মালিক থাকবেন, অধিপতি থাকবেন, রাইট? একজন অ্যাক্টিভ কারক থাকবেন, বা একজন এমন কেউ থাকবেন যিনি সবকিছু ঘটাচ্ছেন বেসিক্যালি। তিনি বলতেছেন যে মানুষ আসলে এই কজ অ্যান্ড এফেক্টের যে জালটা, এই জালটাকে নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। মানে হচ্ছে আমি যেটা দিয়ে স্রষ্টাকে প্রমাণ করতেছি, তিনি সেটার উপর কোশ্চেন তুলছেন আগে। তারপরে যে বলছেন যে আসলে মানুষ যা ভাবে সবকিছু আসলে একটা হচ্ছে র আইডিয়া, একটা হচ্ছে কমপ্লেক্স বা কম্পাউন্ড আইডিয়া। যেমন মানুষ এটা ভাবতে অভ্যস্ত, হ্যাবিচুয়েটেড যে সবকিছুর পিছনে কারণ থাকে। কেন? কারণ মানুষ সকল কিছুকেই কার্যকারণের যে সূত্র এভাবে দেখতে অভ্যস্ত। যেহেতু এভাবে সে দেখতে অভ্যস্ত, সে কি করবে, তার বিভিন্ন অভিজ্ঞতা থেকে, টুকরো টুকরো অভিজ্ঞতা থেকে তারা কি করবে, একটা কম্পাউন্ড অভিজ্ঞতা সাজাবে। যেমন আমরা জানি যে বেশিরভাগ ধর্মে, আমাদের ধর্মে না পরিপূর্ণ অর্থে, বেশিরভাগ ধর্মে স্রষ্টাকে অ্যানথ্রোপোমরফিস্টিক করে দেখানোর চেষ্টা করা হয়, যে স্রষ্টা অমুক বড় একটা একটা আসনের মধ্যে বসে আছে। ডেভিড হিউম বলবে কি, মানুষ ধারণাটা কোথা থেকে পাইছে? সাহাব রাজাদের থেকে পাইছে। রাজার সম্রাটরা কি করে, তারা অনেক হাট্টাগুট্টা হয়ে থাকে, খাওয়া দাওয়া করেন, তারা শহরের উপরে থাকেন, একটা আসনে বসে থাকেন মানুষের থেকে একটু নিজেকে ডিস্টিংগুইশ করে করে তোলার জন্য। মানুষ স্রষ্টা ধারণাটা পাইছে হচ্ছে এখান থেকে। সো তাদের কাছে সবকিছু সবকিছু বেসিক্যালি সবকিছু নির্ভর করতেছে হচ্ছে সেন্সরি পারসেপশনের মাধ্যমে, মানুষ ইনফরমেশন গুলো গ্যাদার করে এগুলোর উপর। এবং জন লক একটা কথা খুব, এক্ষেত্রে এই কথাটা খুব বিখ্যাত, যে যা যা যেই বিষয়টা সেন্সে নাই সেই বিষয়টা বুদ্ধিতেও নেই। মানে হচ্ছে ডেকার্ত, তার প্রাক্তন ফিলোসফার, যিনি ফিলোসফিক্যাল রেশনালিজমের জনক বলা হয় যাকে, তার মতে মানুষ এই ট্রান্সেন্ডেন্টাল যে ধারণাগুলোকে নিয়ে বসবাস করে, মোরালিটি, ধর্মীয় চেতনা, এগুলো বেসিক্যালি মানুষ পায় হচ্ছে, মানে মানুষ জন্ম থেকে এক ধরনের প্রি কনসিভ নোশন নিয়ে বড় হয়, বা মানুষ প্রি কনসিভ নোশন নিয়ে কিছু ইনেট আইডিয়া নিয়ে জন্মগ্রহণ করে। এটা হচ্ছে তার কথা।
এবং গোটা জীবনভর যখন সে বিভিন্নভাবে ফিজিক্যাল ওয়ার্ল্ডকে এক্সপ্লোর করে, মানুষের সেই এর আইডিয়াগুলোর সাথে ফিজিক্যাল ওয়ার্ল্ডটা মিলে মানুষের জ্ঞান সৃষ্টি করে। আর জন লকের কথা বা ডেভিড হিউমের কথা হচ্ছে যে আসলে মানুষের ইনেট আইডিয়া বলতে কিচ্ছু নেই। ইনেট আইডিয়াগুলো হচ্ছে মানে ছদ্মবেশে মানুষের ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে আহরিত বিভিন্ন তথ্যের একটা সমাহার মাত্র, এছাড়া কিচ্ছু না। এই কারণে তারা বলতেন যে ইনেট আইডিয়া বলতে কিচ্ছু নাই, মানুষ জন্ম থেকে কিচ্ছু নিয়ে জন্মগ্রহণ করে না, মানুষ একদম ফাঁকা স্লেট, যেটাকে তার তৎকালীন সময় বলা হতো ট্যাবুলা রাসা, মানে হচ্ছে ফাঁকা স্লেট। মানুষের জন্মের সময় মানুষের মনের মধ্যে কিচ্ছু থাকে না, একটা ফাঁকা স্লেটের মতো। এই স্লেটের পরবর্তীতে মানুষ যখন আস্তে আস্তে দুনিয়া দেখে, দুনিয়া শুনে, দুনিয়ার বিভিন্ন জিনিস এক্সপ্লোর করে, তখন আস্তে আস্তে এক একটা অভিজ্ঞতার একটা আঁচড় পড়ে, একটা চকের দাগ পড়ে। এই চকের দাগগুলো যখন আস্তে আস্তে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে, এগুলো মানুষের জ্ঞানের ভান্ডার সৃষ্টি করে। কিন্তু এগুলো কোনোটাই ইনেট না, মানে এগুলো কোনোটাই স্রষ্টার প্রদত্ত কোনো কিছু না, বা মানুষ সেই অর্থে কিছু নিয়ে জন্মগ্রহণ করে না, মানুষ কিন্তু ফাঁকা জন্মগ্রহণ করে। তো এম্পিরিসিজমটাকে আমরা দেখতে পাই এই সময় ফিলোসফারদের মধ্যে প্রবল হতে। আইডিয়ালিজম বা ন্যাশনালিজমের বিপরীতে আমরা এম্পিরিসিজমকে খুব বেশি ডমিনেন্স লাভ করতে দেখি এই সময়। এবং এই এম্পিরিসিজমের একটা বড়, অনেক অনেক বড় একটা প্রভাব পড়ে হচ্ছে মোরালিটির ক্ষেত্রে, যেটা আমরা পরবর্তী আলোচনা করব। এবং আমরা আলোচনা করে এসেছি কিছুক্ষণ আগে যে এনলাইটেনমেন্টের যুগে এবং তার আগে সায়েন্টিফিক রেভলিউশনের যুগে গোটা বিশ্বকে মনে করা হতো হচ্ছে একটা ক্লক বা একটা প্রকাণ্ড ঘড়ি, একটা জায়ান্ট ক্লক। মানুষের দায়িত্ব হচ্ছে বা মানুষের করণীয় হচ্ছে সেই জায়ান্ট ক্লকের ছোট ছোট একটা পার্ট সম্পর্কে জানা, যাতে মানুষ সেই ছোট ছোট পার্টগুলোকে জেনে গোটা ঘড়িটার সম্পর্কে জানতে পারে। এটা হচ্ছে মানুষের দায়িত্ব। তো এখন গোটা বিশ্বের মধ্যে মানুষও আছে। এখন মানুষ কি এই মেকানিস্টিক যে অ্যাটিটিউড, এটার মধ্যে গণ্য হবে কি হবে না? মানে মানুষকে কি আমরা পরিপূর্ণরূপে ক্লকের যে পার্টস মেকানিস্টিক্যালি কি এক্সপ্লেন করতে পারবো কি পারবো না? এনলাইটেনমেন্টের যারা হচ্ছে ধারক বাহক, তারা বলতেন যে হ্যাঁ পারবো। মানুষকেও অন্য সকল প্রাণী এবং মহাবিশ্বের মতো একটা সাবজেক্ট ভাবা, যাকে আমরা অবজেক্টিভলি জানতে পারবো, বুঝতে পারো। মানে আপনি ইচ্ছে করে জানতে পারবেন যে আপনার মাথা ব্যথা কেন করে, আপনি জানতে পারবেন যে জ্বর কেন আসে, আপনি জানতে পারবেন যে আপনার শরীর কেন খারাপ হয়, একই রকমভাবে জানতে পারবেন যে আপনার মন কেন খারাপ হয়। আপনি জানতে পারবেন যে মানুষের কি কি করা উচিত আর কি করা উচিত না। দেখেন, প্রথম কোশ্চেনগুলো কিন্তু শুধুমাত্র ফিজিক্যাল ছিল, পরের কোশ্চেনগুলো কিন্তু অনেকটা মোরালিটির সাথে সম্পর্কিত। তো সবগুলো কোশ্চেনকেই তারা বিবেচনা করলো কি হিসেবে, লিনিয়ার ভাবে, যে মেকানিস্টিক্যালি ব্যাখ্যা করতে হবে সেগুলোকে, মেকানিস্টিক্যালি সেগুলোকে অ্যাক্সেস দিতে হবে, সেগুলোর দিকে অ্যাপ্রোচ করতে হবে। তো মানুষকে মনে করা হলো, ইনক্লুডিং মানুষের হিউম্যান সোল, যে এটা একটা মেশিনের মতো, পরিপূর্ণ একটা মেশিনের মতো, যাকে ইচ্ছা করলে মেকানিস্টিক্যালি আপনি এটার ডাইজেক্ট করতে পারবেন। সে ফর এক্সাম্পল, মানুষের রাগ কেন হয়, বলবেন যে অমুক অমুক কারণে মানুষের রাগ হয়, এই হচ্ছে অনেকটা ক্যালকুলেশন চাপার মতো আর কি। যদি ক্যালকুলেশনটা অনেক জটিল, কিন্তু ক্যালকুলেশনটা বুঝতে পারলে ডান। তো মানুষের মনস্তত্ত্ব, মানুষের মন, মানুষের সোল, মানুষের স্পিরিট, মানুষের রূহ, এগুলোর যে এক ধরনের ট্রান্সেন্ডেন্টাল বৈশিষ্ট্য, সেগুলোকে আস্তে আস্তে মানুষ সংকুচিত করে সেগুলোকে স্থূল শরীরের মতো মেকানিস্টিক মনে করা শুরু হলো। এখান থেকে আমরা দেখতে পাই মেকানিস্টিক সাইকোলজি জন্ম হয় আর কি, যেখানে মানুষকে মনে করা হতো এমন একটা যন্ত্র, বা মানুষের মনকে এমন একটা যন্ত্র ভাবা হতো যে মনটা শুধুমাত্র অনেকগুলো ক্যালকুলেশন করতে অভ্যস্ত, বা অনেকগুলো ক্যালকুলেশনের একটা যন্ত্র আর কি, শুধুমাত্র একটা যন্ত্র।
আর কিচ্ছু না। এখন যে মানুষটা যন্ত্র, সেই যন্ত্রের সাথে আবার উচিত অনুচিতের সম্পর্ক কি? কারণ আমার হাতে এটা একটা মোবাইল, মোবাইলটার সাথে যদি কেউ বলে যে মোবাইলটা, হ্যাঁ কি বলে, মোবাইলটা মদ খেতে পারবে না, মোবাইলটা মোবাইলটা পর্ন দেখতে পারবে না, আর মোবাইলটা এমন কিছু করতে পারবে না যেটা হচ্ছে খারাপ কাজ, বা মোবাইলটা সিগারেট খেতে পারবে না। তো একটা মেশিনের সাথে ভালো খারাপ উচিত অনুচিত ডু ডোন্ট এগুলোর কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। তো মানুষও যেহেতু একটা মেশিন, যেভাবে মোবাইল একটা মেশিন, যেভাবে ক্যালকুলেটর একটা মেশিন, যেভাবে ক্লক একটা মেশিন, তো মেশিনের সাথে আবার উচিত অনুচিতের সম্পর্ক কি? কোনো সম্পর্ক নেই। মানে মোরালিটি থেকে মানুষকে আলাদা করে দাও। এটার মূল উৎস কি? মেকানিস্টিক ফিলোসফি বা মেকানিস্টিক সাইকোলজি, যে সবকিছু যেহেতু মেশিন, মানুষ যেহেতু সবকিছুর মধ্যে অন্তর্ভুক্ত, মানুষ একটা মেশিন, মানুষের সবকিছু যেহেতু মেশিন, সুতরাং মানুষের সোল একটা মেশিন, বা কোনো কোনো সোল বলতে আসলে কিছুই নাই। যেটা মানুষ আসলে সোল বলে সেটা হচ্ছে মানুষের ব্রেইন। তো এই সময় থেকে আমরা দেখতে পাই যে মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রকৃতিগতভাবে যে ধর্মীয় চেতনা, ধর্ম চেতনা, রিলিজিয়াস কনসাসনেস, যেটাকে আমরা ফিতরাত বলে থাকি, আল্লাহকে চেনার যে যোগ্যতা, এগুলো মানুষ দিয়ে রাখছেন। মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রাখছেন যে মানুষকে পরবর্তীকালে অ্যালাউ করা যায়, অ্যাক্টিভেট করা যায় আল্লাহকে চেনার জন্য। সবগুলো আসল বিষয় আস্তে আস্তে কি হয়ে গেল, সব মেকানিস্টিক হয়ে গেল। ক্যালকুলেটর চেপে হিসাব নিকাশ করে সব বের করা যায়। তো এই যে নিউমেরিক্যাল কম্পিউটার কম্পিউটেশনাল থিওরি অফ মাইন্ড বর্তমান কালে আমরা দেখতে পাচ্ছি, যেটা বর্তমান সময়ে এআই কে জন্ম দিয়েছে। এআই এর পেছনে, বা যেটাকে হার্ড এআই বলা হয় আর কি, যেটা যেখানে ভালো ভাবা হয় যে মানুষকে একদিন এআই রিপ্লেস করে ফেলবে, এই কথাবার্তাগুলোর মূল ভিত্তি হচ্ছে এই থিওরি যে মানুষ হচ্ছে একটা মেশিন মাত্র। যেহেতু মানুষ একটা মেশিন, এর চাইতে উন্নত মানের মেশিনকে আনতে পারলে তো মানুষ মেশিন রিপ্লেস হয়ে যাবে, ব্যাস, মানুষ রিপ্লেস হয়ে যাবে। তো এই কথাবার্তাগুলো যখন বলা হয়, তখন তারা কিন্তু এটাকে টেক ইট ফর গ্রান্টেড, দে টেক ইট ফর গ্রান্টেড দ্যাট হিউম্যান বিংস আর লাইক মেশিন, আর মেশিন ইটসেলফ, নাথিং এলস। মানুষের কোনো ভালো মন্দ, উচিত অনুচিত, মোরালিটি বলতে কিচ্ছু হয় না। জাস্ট হি ইজ এ মেশিন, শি ইজ এ মেশিন, হিউম্যানিটি অ্যাজ এ হোল ইজ এ মেশিন, সো দে শুড বি ট্রিটেড লাইক মেশিনস। এটা হচ্ছে এই মেকানিস্টিক ফিলোসফির একটা বড় ইমপ্লিকেশন। সবকিছুকেই ফিজিক্যাল ল, ন্যাচারাল ল মাধ্যমে ব্যাখ্যা করা যায়, এটা এনলাইটেনমেন্ট ফিলোসফির আরেকটা বৈশিষ্ট্য, স্পেশালি মানুষকে বোঝার ক্ষেত্রে। ফিজিক্যাল ল দিয়ে মানুষ, মানুষের ভিতরে যা আছে, মানুষের মনে যা আছে, মানুষের সোলে যা আছে, মানুষের সাইকোলজি যা আছে, সেগুলোকে বুঝতে পারবে। এবং আমরা দেখতে পাই বর্তমান সময়ে বলা হয়ে থাকে, বর্তমান সময় না মানে গত শতাব্দীতে কমপক্ষে বলা হতো যে সকল বিজ্ঞানের মূল হচ্ছে, মা হচ্ছে, জননী হচ্ছে ফিজিক্স। এবং যেহেতু সে হচ্ছে সকল বিজ্ঞানের চেয়ে বিজ্ঞানের মা, বা সকল বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান, সুতরাং সকল বিজ্ঞানকে ফিজিক্সের ফিজিক্সের ল অনুসরণ করা উচিত। আমরা এই কারণে দেখতে পাই গত শতাব্দীতে প্রায় প্রত্যেকটা ডিসিপ্লিনকে সায়েন্টিফিক করে তোলা চেষ্টা হয়েছিল। সায়েন্টিফিক মিনস ফিজিক্সের মতো হার্ড, ফিজিক্সের যে ল বা ফিজিক্যাল ল, এগুলোর আন্ডারে মানুষ প্রত্যেক ডিসিপ্লিনকে দেখার চেষ্টা করলো। সাইকোলজি বলেন, সোশ্যোলজি বলেন, যে কোনো বিদ্যা, যেগুলো বর্তমান সময় আমরা বলে থাকি আহ মানবিক বিদ্যা, সেগুলোকে পর্যন্ত তথাকথিত পদার্থবিজ্ঞান বা ফিজিক্যাল যে সায়েন্স, সেগুলোর মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করা হলো। এর পেছনে এই ধারণাটা ছিল যে পৃথিবীর সকল কিছুকে ফিজিক্যাল লজ দিয়ে ব্যাখ্যা করা পসিবল, সকল কিছুকে ফিজিক্যাল লয়ের যে রুলস বা লজ, এগুলোর মধ্যে রিডিউস করে আনা পসিবল।
এই সকল আইডিয়ার ইমপ্লিকেশন আসলে কোথায় বা সিগনিফিকেন্সটা আসলে কোথায়? সিগনিফিকেন্সটা হচ্ছে আমি যেটা আগে বলেছি যে মানুষের জন্য মহাবিশ্বের যে পরিব্যাপ্তি এটা অনেক বেশি বেড়ে গেল। যার ফলে মানুষ কনফিউজড হয়ে গেল যে পৃথিবী এখন আর পৃথিবীর মানে মহাবিশ্বের কেন্দ্র না। আমরাও তাহলে পৃথিবীর কেন্দ্র না। তাহলে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেন? আমাদেরকে সৃষ্টি করে শুধুমাত্র ছোট্ট একটা জায়গায় কেন রাখা হলো? এবং এই পৃথিবীর এত এত গ্রহ যে আছে, সেই গ্রহতে কেন কোনো প্রাণ নেই? এই গ্রহগুলোর মিনিং কি? তো মানুষ প্রি মডার্ন যুগে যে একটা অহংকার না, জাস্ট একটা কনফিডেন্স যে হ্যাঁ, আমরা মানুষ অন্য সবার সাথে ডিস্টিংগুইশড, আমাদের একটা বড়সড় কিছু করতে হবে। হিউম্যানিটির অ্যাজ এ হিউম্যানিটি আমাদের দায়িত্ব আছে কিছু, আমাদের সেগুলোকে পালন করতে হবে। এই পালন করার উপরে আমাদের সৌভাগ্য, দুর্ভাগ্য, আমাদের সাফল্য, আমাদের ব্যর্থতা নির্ভরশীল। এই যে কনফিডেন্সটা, এই কনফিডেন্সটার ব্রেক হয়ে গেল। কারণ কনফিডেন্সের মূল ভিত্তি ছিল যে আমরা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। মানুষ তখন আর পৃথিবীর কেন্দ্র থাকলো না। মানুষ তখন জাস্ট অন্যান্য অনেক সৃষ্টির মতো একটা সৃষ্টি হয়ে গেল আর কি। 8-10টা সৃষ্টি, তার মধ্যে একটা সৃষ্টি হিসেবে পর্যবেসিত হলো কে? মানুষ। এবং তৎকালীন সময় আমরা দেখতে পাই এনলাইটেনমেন্ট ফিলোসফারদের মধ্যে মানুষ, মানুষের স্বভাব, মানব ব্যক্তিসত্তা ইত্যাদির ব্যাপারে পেসিমিস্টিক আইডিয়া খুব বেশি প্রাধান্য সম্পন্ন ছিল বা শক্তিশালী ছিল। পেসিমিস্টিক আইডিয়া মানে কি? যে মানুষ খারাপ। প্রি মডার্ন যুগে সে ফর এক্সাম্পল একই কথা কিন্তু খ্রিস্টানরা বলে আসতো, এবং এটা খ্রিস্টানদের একটা বেসিক টিনেটের মধ্যে পড়ে বা ডক্ট্রিনের মধ্যে পড়ে যে ফল ফল অফ অ্যাডাম অ্যান্ড ইভ মানে হচ্ছে মানুষ ইন্ট্রিনজিক্যালি পাপের প্রতি ঝুঁকে থাকে, বা মানুষের অন্তরটা পাপের প্রতি মাইল বা পাপের প্রতি আকৃষ্ট হয়। মানুষ ন্যাচারালি খারাপ। এখন মানুষের দায়িত্ব কি? এই খারাপ মানুষটাকে ভালো করার জন্য যিশু আসছেন, যিশু আত্মত্যাগ করে গেছেন। এখন মানুষের দায়িত্ব সে যিশুকে বিশ্বাস করা, যিশুর কথাবার্তা মেনে চলা, যিশুর যে পথ সেই পথে চলা। তাহলে এই ন্যাচারালি খারাপ মানুষগুলো ভালো হয়ে যাবে এবং সে হি উইল বি অ্যাডমিটেড ইনটু হেভেন। এটা হচ্ছে কথা। এটাও কিন্তু পেসিমিস্টিক আইডিয়া, কিন্তু এর ডেস্টিনেশনটা কিন্তু অপটিমিস্টিক। হ্যাঁ, যে মানুষের উন্নতি হওয়া সম্ভব, এই উন্নতির যে স্কোপটা তখন ছিল প্রি মডার্ন যুগে বা ধর্মে। কিন্তু এনলাইটেনমেন্টের যে ফিলোসফি বা তাদের যে কথাবার্তা, সেগুলোতে পেসিমিজমটা খুব বেশি গালেব ছিল বা প্রাধান্য সম্পূর্ণ ছিল, এবং এমনভাবে গালেব ছিল যেন এখান থেকে উত্তরণের আর কোনো পথ নেই মানুষের জন্য। এমন না যে উত্তরণের পথ অন্য কোনো ফিলোসফার বলেননি, নিঃসন্দেহে বলেছেন। কারণ এনলাইটেনমেন্ট অ্যাজ এ হোল এটা নিঃসন্দেহে একটা অপটিমিস্টিক জমানা। মানুষকে ভাবা হতো যে মানুষ নিঃসন্দেহে রিজনের মাধ্যমে, রেশনালিটির মাধ্যমে, নিজের যুক্তি বুদ্ধি চর্চার মাধ্যমে নিজের উন্নতি করতে সক্ষম, মানুষ প্রোগ্রেশন করতে সক্ষম। এই কারণে আমরা যে প্রোগ্রেশন আইডিয়া বর্তমানকালে বিভিন্ন জায়গায় দেখতে পাই, এটা এনলাইটেনমেন্টের সময় থেকে আসছে, যে মানুষ বেসিক্যালি উন্নতি করতে পারে। কিন্তু তার আগে মানুষের ব্যাপারে ধারণা, হিউম্যান নেচার সম্পর্কে ধারণা, এই ধারণাটা তাদের মধ্যে খুব বেশি পরিমাণে পেসিমিস্টিক ছিল। এবং এক্ষেত্রে বলতে হয় যে প্রবলেম অফ এভিলের কথা। যে প্রবলেম অফ এভিল একটা সময় মানুষের জন্য ডিল করাটা বেশ সহজ ছিল। যে স্রষ্টা বলতে কেউ আছেন, তিনি এই পৃথিবীর সবকিছু সৃষ্টি করছেন, তিনি খারাপও সৃষ্টি করছেন, এই খারাপটাকে সৃষ্টি করছেন তিনি মানুষের পরীক্ষার জন্য, এবং এই খারাপটা তুলনামূলকভাবে কখনোই ভালোর চাইতে বেশি না, ইত্যাদি ইত্যাদি। এইভাবে মানুষ এই কোশ্চেনটাকে ডিল করতো প্রি মডার্ন যুগে ধর্মের মাধ্যমে। কিন্তু এখন যেহেতু ধর্ম বা স্রষ্টা এগুলোর বাঁধনটা এমনিতে ঢিলা হয়ে গেছে, তখন মানুষের মধ্যে এই যে পেসিমিস্টিক আইডিয়া বা প্রবলেম অফ এভিল নিয়ে যে এক ধরনের প্রবল টেনশন, যে পৃথিবীতে এত খারাপ, এত দুর্নীতি, এত খারাপ জিনিস, এত মন্দ জিনিস কেন হয়, তখন মানুষ যেন একটা বড় সাগরে পড়ে গেছে, সেখান থেকে সে উঠে আসতে পারতেছে না। তখন যে মানুষ কোনো না কোনো কাউকে না কাউকে তো আশ্রয় অবশ্যই বানাবে। এই আশ্রয়টা ছিল তাদের জন্য হচ্ছে নেচার ল, রেশনালিজম বা রিজন। কিন্তু অ্যাজ এ হোল এনলাইটেনমেন্টের ফিলোসফাররা অনেক বেশি পেসিমিস্টিক ছিল।
ইন টার্মস অফ হিউম্যান নেচারের ক্ষেত্রে আর কি। এবং মানুষের যে মহত্ব এবং মানুষের যে পৃথিবীতে অবস্থান, যে মানুষকে এখানে একটা বড় দায়িত্বের জন্য পাঠানো হয়েছে, মানুষের এই পৃথিবীতে ভালো কিছু করে যেতে হবে। হ্যাঁ, তুমি বড় হতে পারবা, তুমি জীবনে কিছু অ্যাচিভ করতে পারবা। হ্যাঁ, মানুষের এই পৃথিবীতে কন্ট্রিবিউট করার মতো অনেক কিছু আছে। এই যে যে অপটিমিস্টিক ধারণাগুলো বা মানুষের যে পৃথিবীতে অবস্থান, এগুলো সম্পর্কে যে মানুষের এক ধরনের পজিটিভ ধারণা, এগুলো আস্তে আস্তে ফিকে হয়ে যেতে থাকলো। কারণ যেহেতু স্রষ্টাই নাই, অর্ডার নেই পৃথিবীতে, পৃথিবীতে মিনিং বলতে কিছু নেই। পৃথিবীতে সবকিছু হচ্ছে ফিজিক্যাল লজ এর মাধ্যমে ব্যাখ্যা করা যায়। আর ফিজিক্যাল লজ গুলো দেখতে গেলে দেখা যায় যে মানুষ আসলে দিন শেষে একটা অ্যানিমেলের মতো, একটা প্রাণীর মতো, জাস্ট একটা অ্যানিমেল। হিউম্যান বিংস আর অ্যানিমাল। তখন যে মানুষ মহান, ইম্পর্টেন্ট, পৃথিবীর কেন্দ্র, পৃথিবীতে তার বড় কন্ট্রিবিউশন করার কিছু আছে, এগুলো মানুষ কিভাবে ভাবতে পারে? তো আস্তে আস্তে আমরা দেখতে পাই যে ধর্ম থেকে এই গোটা ঘড়ি কাটা শিফট হচ্ছে ধর্ম বিরোধিতার দিকে আর কি। এবং যেটা পরবর্তীকালে আমরা দেখতে পাই সেকুলারিজমের যে ভিত্তি, এগুলো গঠন করে দেয় আর কি। তো আমরা এখন আলোচনা করবো হচ্ছে এনলাইটেনমেন্টের ইম্প্যাক্ট মোরালিটির ক্ষেত্রে বা নৈতিকতার ক্ষেত্রে। দেখেন আসলে মোরালিটি নির্ভর করে হচ্ছে দুটা বিষয়ের উপর, একটা হচ্ছে কসমোলজি, আরেকটা হচ্ছে এপিস্টেমোলজি বা মানব মানবিক বিদ্যা বা হিউম্যান নেচারের ধারণার উপর। So, আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি যে কসমোলজির ক্ষেত্রে অলরেডি এনলাইটেনমেন্টের সময় একটা বড় পরিবর্তন আসছে, যেখানে গোটা পৃথিবীটা হচ্ছে একটা বড় একটা মেশিন, বড় একটা ক্লক হয়ে গেছে, যেটাকে অবজেক্টিভলি সায়েন্টিফিক এপিস্টেমোলজির মাধ্যমে, সায়েন্টিফিক মেথোডোলজির মাধ্যমে আমরা জানতে পারি, এ সম্পর্কে তথ্য আহরণ করতে পারি। যার কারণে মহাবিশ্বের মধ্যে প্রি মডার্ন যুগে যে এক ধরনের স্যাংটিটি, এক ধরনের যে সোলেনিটি, যে গাম্ভীর্য, হ্যাঁ, মহাবিশ্ব হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে ট্রান্সেন্ডেন্টাল কোনো উৎসের দিকে আমরা আমরা যেতে পারি, বা আমরা ট্রান্সেন্ডেন্টাল কোনো বিইংকে খুঁজে পেতে পারি। এই ধারণাটা আস্তে আস্তে উঠে গেল বা ফিকে হতে থাকলো। এপিস্টেমোলজির ক্ষেত্রে আমরা বলেছি যে যে এখানে এনলাইটেনমেন্টের সময় মানুষের জ্ঞানকে বা জ্ঞানের উৎসকে শুধুমাত্র সেন্সরি পারসেপশনের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়। যেখানে বলা হলো যে মানুষ জ্ঞান অর্জন করতে পারে শুধুমাত্র সেগুলোই যেগুলো মানুষের ফিজিক্যাল ওয়ার্ল্ডের মধ্যে সীমাবদ্ধ, যেহেতু ফিজিক্যাল ওয়ার্ল্ডে মানুষ শুধুমাত্র সেন্স করতে পারে। এবং মানুষের যে দুনিয়াতে বা পৃথিবীতে যে মানুষের অবস্থান, এগুলো সম্পর্কে মানুষের এক ধরনের পেসিমিস্টিক আইডিয়া প্রিডমিনেন্ট হতে থাকলো, যেখানে ভাবা হলো যে মানুষের কাজকর্ম পৃথিবীতে খুব একটা ইম্পর্টেন্ট কোনো কিছু না, সিগনিফিকেন্ট কোনো কিছু না। জাস্ট মানুষ অন্যান্য প্রাণীর মতো, অন্যান্য অ্যানিমেলের মতো, অন্যান্য জানোয়ারের মতো সে জাস্ট কাজ করবে, পৃথিবীতে বেঁচে আছে এবং একদিন নষ্ট হয়ে যাবে, মারা যাবে, সে ডিফর্মড হবে এবং সে মাটিতে পচে যাবে, এবং দ্যাটস দ্য এন্ড। মানুষের আগে যেমন কোনো কিছু ছিল না, মানুষের পরে তেমনি কোনো কিছু নেই। এই সবগুলো মোরালিটির ক্ষেত্রে একটা বড় র্যাডিক্যাল শিফট নিয়ে আসে। সেটা হচ্ছে যে যেহেতু মানুষ ইম্পর্টেন্ট কোনো বিং না, যেহেতু মানুষের কাজকর্ম পৃথিবীতে সিগনিফিকেন্ট না, তাহলে আমরা কেন অন্যের ব্যাপারে চিন্তা করব? আমরা কেন বড়দেরকে সম্মান করব? আমরা কেন অন্যের সম্মানের প্রতি রক্ষণশীল হব? আমরা কেন মদ খাবো না? মানে এক কথা, আমরা হিউম্যানিস্টিক কেন হয়ে যাচ্ছি না? আমরা পরিপূর্ণভাবে প্লেজার সিকিং একটা অ্যানিমেল কেন হচ্ছি না? যেহেতু আমাদের এর পরে আর কিছুই নেই, যেহেতু কোনো জবাবদিহিতা নাই, কোনো যাজা নাই, কোনো আহ, প্রতিবিধানের কোনো ব্যবস্থা যেহেতু নাই, তা আমরা একটা অ্যানিমেল মাত্র, তাহলে আমরা কেন এত কিছু করতে যাব? কেন আমরা ধর্মের যে বিভিন্ন বিধিনিষেধ এগুলোকে মানতে যাব? তা আমরা একবার সবকিছুকে ঝেড়ে মুছে একদম অ্যানিমেল হয়ে যাই, যেহেতু আমরা ন্যাচারালি অ্যানিমেল, এবং আমরা প্লেজার সিকিং হয়ে যাই। সকল এনলাইটেনমেন্ট ফিলোসোফার যেভাবে কথা বলছেন, ব্যাপারটা এমন না। তাদের অনেকে এইসব ক্ষেত্রে বলা যায় মোরালিটি এমন একটা ক্ষেত্র যেখানে ধর্মের বিধানটা ছিঁড়তে বেশ খানিকটা সময় লাগছে। তবে তারাও তৎকালীন সময় এমন লোকও ছিল, এমন ফিলোসোফারও ছিলেন যারা
এক্সপ্লিসিটলি কথাগুলো ঠিক এভাবে বলে গেছেন যে আমি যেভাবে বুঝতে চাচ্ছি তারা আরো ল্যাঙ্গুয়েজ ইউজ করে তারা বলতেন যে যেহেতু মানুষ হচ্ছে একটা তুচ্ছ জিনিস, তাহলে এই তুচ্ছ জিনিসের যেহেতু কোনো মিনিং নাই, সে ইচ্ছা করে সুইসাইডও করতে পারে, কি সমস্যা? এখনকার সময় সুইসাইড নিয়ে অনেক কথা হয়, সুইসাইড আদৌতে মোরাল কিনা, সুইসাইড করা উচিত কিনা, নিজের জীবন নিজে নেওয়া ঠিক কিনা, এটা বেঠিক হলে কেন বেঠিক, ইত্যাদি ইত্যাদি নিয়ে কথাবার্তা হয়। কিন্তু এর মূল বেসিস কি? আপনি যে বলবেন সুইসাইড জিনিসটা খারাপ, কেন খারাপ? আমি কেন নিজের জীবন নিতে পারবো না? বিকজ মানুষ মনে করে যে হিউম্যান লাইফ ইজ সামথিং ভেরি সেক্রেট। কেন সেক্রেট? এই সেক্রেটনেস এর ধারণা আপনি কোথা থেকে পাইছেন? নিঃসন্দেহে কোন ট্রান্সেন্ডেন্টাল বিং আপনার উপর আরোপ করছে। হ্যাঁ, মানুষ হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিং, তাকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে, মানুষের জীবনে একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যকে পূরণ করাটা মানুষের জীবনের লক্ষ্য। এই কারণে মানুষ নিজের জীবনে যেতে পারে না। আপনি কেন অন্যকে খুন করতে পারবেন না? বিকজ হিউম্যান লাইফ ইজ সেক্রেট। এখন যদি কেউ বিশ্বাস এটাই না করে যে মানুষের জীবন সেক্রেট না, তাহলে তো তার সকল বিধিনিষেধের যে বাঁধনটা এটা তো ছিঁড়ে গেল। তো যেই ডেভেলপমেন্ট গুলো আমরা দেখতে পেয়েছি কসমোলজির ক্ষেত্রে, এপিস্টেমোলজির ক্ষেত্রে বা হিউম্যান নেচারের ক্ষেত্রে, এই সবগুলো প্রভাব যে পড়ছে হচ্ছে মোরালিটির ওপর বা নীতি নৈতিকতার ওপর, যে মানুষ যেহেতু একটা অ্যানিমেল মাত্র, অ্যানিমেল কি করে? কোনো কুকুর কি কোনো বড়কে সম্মান করে? কোনো সাপ কি বড়কে যে সালাম করে? বা সাধারণভাবে প্রাণী জগতে কি ইনসেস্ট হওয়া বা না হওয়া নিয়ে খুব বেশি পেরেশান হয় কেউ? বা কেউ কি একই লিঙ্গের মধ্যে সম্পর্ক স্থাপনে কি কোনো প্রকার কোনোভাবেই কোনো প্রকার রেস্ট্রিকশন ফিল করে? অ্যানিমেল ওয়ার্ল্ডে কেউ করে না। তাহলে আমি আপনি কেন করব? অ্যাজ এ হিউম্যান বিং উই শুড নট, অ্যাজ উই আর অ্যানিমালস, উই আর জাস্ট লাইক আদার অ্যানিমালস। সো এনলাইটেনমেন্টের সময় আমরা হিউম্যানিস্টিক ফিলোসফিকে সামনে আসতে দেখি, যেখানে বলা হচ্ছে যে মানুষের জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে প্লেজার সিক করা, সুখের অন্বেষণ করা। যেহেতু আমরা এই দুনিয়ায় অল্প কয়েকদিনই বেঁচে আছি, আর যেহেতু আমাদের জন্য সুখ হাসিল করতে ভালো লাগে, সুতরাং এই কাজটা আমরা কেন করি না? এই কাজটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আরেক দিক থেকে আমরা দেখতে পাই কিছু অ্যাটমিক ডিটারমিনিস্টদেরকে, যারা বলতেন যে পৃথিবীতে সবকিছু নির্ধারিত, কিন্তু এই নির্ধারণটা আবার আমাদের ধর্মীয় পরিমণ্ডলের যে তাকদীর, বিধাতার যে বিধি, লিখিত বিধান, এই টাইপের কোনো কিছু না। বরং এটা হচ্ছে যে যেহেতু পৃথিবীটা সকল কিছু অ্যাটম দিয়ে তৈরি, অণু দিয়ে তৈরি, আর সবকিছু একটা মাপ আছে, এই মাপটা নির্দিষ্ট কোনো ট্রান্সেন্ডেন্টাল বিং সৃষ্টি করে দেয়নি বা নির্ধারণ করে দেয়নি। এই মাপটা এমনিতেই সে অণুর মধ্যে ইন্ট্রিনসিক ভাবে থাকে, এবং এই পৃথিবীর সকল কিছু ঘটে হচ্ছে এই অণু পরমাণুর যে পরস্পর যে আদান প্রদান যোগাযোগ, এটার মাধ্যমে। সুতরাং পৃথিবীর যা কিছু ঘটে সবকিছু এই অণুর মাধ্যমে নির্ধারিত হচ্ছে, বা অণুর যে যোগাযোগ, আদান প্রদান, এগুলোর মাধ্যমে নির্ধারিত হচ্ছে। আর যেহেতু মানুষ একটা অণু, এবং এই অণুর কোনো মিনিং হয় না, কোনো অর্থ হয় না, এর কোনো সিগনিফিকেন্স নেই, সুতরাং এই ক্ষেত্রে একই কথা।